বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন ক্ষমতাসীন 14 দলীয় জোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি। ইতিমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল দুখণ্ডে বিভক্ত, তার একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন আহমেদ খান বাদল, জাতীয় সংসদ সদস্য তিনি। আর আমার বসে আছেন ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার মঈনুদ্দিন আহমেদ খান বাদল, আপনি যেহেতু আছেন, প্রশ্নটা করতেই হচ্ছে যে জাতীয় সমাজতান্ত্রিক দল ক্ষমতার অংশীদার হয়ে ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক দলের ভাঙন খুব একটা দেখা যায় না, সেখানে জাসদের যে ভাঙন ঘটল এবং এই ভাঙন সম্পর্কে যেসব তথ্যাদি এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেখানে আদর্শ বা রাজনীতি চাইতে অনেক বেশি ব্যক্তিগত বিষয়াদি প্রাধান্য পেয়েছে। তো রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার প্রসঙ্গটাও খানিকটা এসছে কাউন্সিলকে কেন্দ্র করে, কিন্তু অন্যান্য বিষয়গুলো খুব একটা প্রধান হয়ে অন্তত গণমাধ্যমে আসেনি। এটা আপনার কাছে শুনতে চাই। এ তো ধরেন ইদানিংকালে এ নিয়ে অনেকবারই বলেছি। টু কাট ইট শর্ট আমি যদি বলি, সেটা হলো জাসদের মধ্যেও মতাদর্শগত বিষয়গুলো কিন্তু মোচড় খাচ্ছিল, খুব পাবলিক হয়নি, কিন্তু প্রশ্নগুলো রেইজ করতে শুরু করেছিল। যেমন এবার দুটো বিষয় আলোচনায় এসছে, বাট আলোচনায় অনেক সময় ভুলভাবে প্লেসড হয়। জাসদে এটা আলোচিত হয়েছে যে আমরা যে বিশ্বাস থেকে সমাজতান্ত্রিক দল করলাম, কেউ কেউ প্রশ্ন তুলেছেন আমরা আদৌ কি সেই বিশ্বাসে আছি, প্রশ্ন তুলেছেন আমরা কি সেই আচরণ করছি, আমরা কি একটা সমাজতান্ত্রিক দল গড়ে তুলছি। আমরা খাতা কলমে লিখেছি যে বলপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করে আমরা সর্বহারার বা শ্রমিক শ্রেণীর রাজত্ব কায়েম করব। ওই ধরনের কোনো প্রচেষ্টা কি আমরা করছি? কারণ বল প্রয়োগ করতে চাইলেও তো বল সংগ্রহ করতে হবে, আমাদের আদৌ কোনো অ্যাটিটিউড আছে কিনা। সেখানে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে যা বলছি তা যদি না করি, তা যদি বিশ্বাসও না করি, তো এই বলাটা তো একটি সততা, আমরা কি সে সততা করছি কিনা এটা না। তো সেই প্রশ্নের যারা মানে বিকৃত করে বলে এই যে মিস্টার এক্স উনি সমাজতন্ত্র ছেড়ে দিয়েছেন, যিনি বলছেন ওনার যাপিত জীবনে সমাজতন্ত্রের সমাজ নাই আর কি, তন্ত্র আছে, কিন্তু অনায়াসে আরেকজনকে আক্রমণ করছেন যে ওই বেটা তো সমাজতন্ত্র বিশ্বাসই করছে না। এই ধরনের বিতর্ক যে ছিল না তা নয়। জাসদে এই মজার ব্যাপার হলো কতগুলো বিতর্ক খুব সিরিয়াসলি যেগুলো এসছে সেগুলো কিন্তু আমাদের দেশের অন্যান্য দলগুলোর ব্যাপারও সত্য। জাসদ 2010-এ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা 3টা পদে যারা থাকবেন তারা কিন্তু এক টার্মের বেশি থাকতে পারবেন না, এক টার্ম পরে ছেড়ে দিতে হবে। এই 3টা পদ হলো প্রেসিডেন্ট, কার্যকরী সভাপতি এবং সাধারণ সম্পাদক। এটা কিন্তু কাউন্সিলে পাশ হয়েছে 2010-এর, মানে এর আগের কাউন্সিলে। এবং এই 3জন ব্যক্তি মানে ওভারল্যাপিং করে এক পোস্ট থেকে আরেক পোস্টও যেতে পারবেন না, পত্রপাঠ বিদায় নিতে হবে। তার মানে এখানে হাসানুল কিনু, মঈনুদ্দিন খান বাদল, শরীফ নুল আম্বিয়া, ইউ শুড নট রিপিট। মানে এটা নয় যে আমি সেক্রেটারি থেকে এটা হলাম, ওটা থেকে ওটা হলাম। এটা তো সারা পৃথিবীতে একটা বহুল চর্চিত বিষয় যে 2 টার্ম তো বহু জায়গায় আছে। এই প্রস্তাবটা আমি উত্থাপন করেছিলাম একটু কষ্ট করে 1 টার্ম। তার কারণ হলো বাংলাদেশে দলগুলোতে একটা প্রবণতা আছে, যিনি সভাপতি হচ্ছেন, সাধারণ সম্পাদক হচ্ছেন বা অন্য কোনো পদে যাচ্ছেন, এটা পৈতৃক সম্পত্তি মনে করছেন, জমিদারি মনে করছেন। ওনারা নিজেই কিছুক্ষণ পরে মনে করেন আই এম ইনডিসপেন্সিবল, আমি হয়তো চলে গেলে জগৎ সংসার বন্ধ হয়ে যাবেন। বছরের পর বছর, মানে একবার দুবার না, 10 কাউন্সিলও দেখা যাচ্ছে ওনাদের কোনো হচ্ছে না। সুতরাং এটা একটা পাশ করা প্রস্তাব ছিল যে এটা হতে পারবে, অধিকাংশের ক্ষেত্রে আমৃত্যু, মানে এইটা একটা পাশ করা প্রস্তাব ছিল। আপনি ওয়ান টাইম এ সিরিয়াস পলিটিক্যাল এলিমেন্ট কাউন্সিলে প্রস্তাব পাশ করলে কাউন্সিল বাতিল করতে হবে, অন্য জায়গায় বাতিল হয় না।
দ্বিতীয় একটি প্রস্তাব উঠেছিল জাসদে, হুইচ ইজ ভেরি পার্টিনেন্ট। সেটা হলো যে আপনি যদি ক্ষমতায় থাকেন তাহলে দলের পদটা ছেড়ে দেন, দলের পদটা ছেড়ে দেন, বা দলের পদে থাকলে ক্ষমতাটা ছেড়ে দেন। এই প্রশ্নটা এই জন্য এসছে, এটা তো সিম্পল প্র্যাকটিস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আপনার মোদি, সে হয়তো প্রধানমন্ত্রী, সে বিজেপির কিচ্ছু না। ক্যামেরুন, সে প্রধানমন্ত্রী, তার কনজারভেটিভ পার্টির কিছু না। ইভেন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ওবামা প্রেসিডেন্ট, সে ডেমোক্রেটিক পার্টির কিছু না। এখন শুনলাম অনেকে উদাহরণ দিচ্ছেন, কেন শেখ হাসিনা তো সভানেত্রী, তিনি তো সংসদ নেত্রী, তিনি তো প্রধানমন্ত্রী, তো উনি হতে পারলে ইনু সাহেব হতে পারবেন না কেন? এরকম একটা প্রশ্ন এসেছে। আবার এই 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 উদাহরণটার সামনে উদাহরণ আছে ইন্দিরা গান্ধী, তিনিও এই ছিলেন। তো আমাদের দলে এটা কথা এসছে যে ইন্দিরা গান্ধীর উদাহরণ যখন টানেন, ইন্দিরা গান্ধী হাতে এই তিনও ক্ষমতা একত্রিত হওয়ার কারণে তো কংগ্রেসে ভেঙে গেছিল, ইমার্জেন্সি এসেছিল। বাংলাদেশে কি হবে আমরা তো আর মহাজাতক নয়, বলতে পারি না। কিন্তু প্রশ্ন হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি এই প্র্যাকটিসটাকে সমর্থন করে না। ইভেন যার কথা বারংবার বলা হয় যে আমাদের জাতির পিতাও, এটা উদাহরণ আছে, তিনি মন্ত্রিত্ব ছেড়ে এসে আওয়ামী লীগ গুছিয়েছিলেন একটা সময়, এবং পরে যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন কিন্তু দলীয় দায়িত্ব রাখেননি। সো এতগুলো উদাহরণের পরে এটা তো আওয়ামী লীগ, বিএনপি বা অন্যরা কি করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু জাসদের মতো একটি দল এই প্রশ্নটিকে খুব সিরিয়াসলি নিয়েছে যে ক্ষমতাটাকে এইভাবে কেন্দ্রীভূত করাটা বাঞ্ছনীয় না। শুধু বিতর্কে যে ছিল না তা নয়, ভিতরে ভিতরে ইট ওয়াজ ব্রুইং ইনসাইড। তো আজকে মানে কথা শেষ করতে চাচ্ছি, যেটাকে মনে হলো আকস্মিক বাস্ট করেছে, আকস্মিক বাস্ট করাটার পিছনে কিন্তু অনেকদিন যাবত এগুলো ঘটছিল, এবং সেইটাকে আমি সামেশন করেছি তিনটি কথায়। একটা হলো যে যিনি সভাপতি তার চূড়ান্ত অগণতান্ত্রিকতা দীর্ঘ সময় ধরে। দুই হলো একটা দলে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আর্থিক ব্যাপারে অস্বচ্ছতা। তিন হলো তিনি রাগ অনুরাগের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই বিতর্কগুলোর পরিপ্রেক্ষিতে জাসদ, বিকজ ওয়ান্স আপন এ টাইম ইউ আর অলসো পার্ট অফ ইট, সুতরাং জাসদ কিভাবে বিতর্ক করে সেটা জানা আছে, সেই জানা আছে। এইটা হয়তো অন্য পার্টিতে এরকম বিতর্ক করে এরকম হবে না, সেটার কারণও খেয়াল করবেন, সেটা বলে আমি আমার এই সেগমেন্টটা শেষ করি। দেয়ার আর পার্টিজ যেখানে আইকন আছে, পার্টিটা আইকন ভিত্তিক, পার্টিটা হেরিডিটারি, নেতৃত্বটা হেরিডিটারি। আমার বাপের নাম শেখ মুজিব নয়, সো আমি ওইটা ক্লেম করে লাভ নেই। সো প্রশ্নটা হলো যে আপনি নেহরুর কন্যা যেটা করতে পেরেছেন, মুজিব কন্যা যেটা করতে পারছেন এখনো পর্যন্ত, আপনি সেই রাস্তা ফলো করবেন, সেটা ঠিক না। জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার নুরুল কবির, সম্পাদক হিসেবে জাসদ ভাঙনকে কিভাবে দেখেন প্রসঙ্গটা, এবং এই অল্প কথার মধ্যে বা জাসদ ভাঙনের মধ্যে মিস্টার মইনুদ্দিন খান বাদল যে প্রসঙ্গগুলো তুলে আনলেন, পুরোটাই বাংলাদেশের রাজনীতি, সবগুলো রাজনৈতিক দলের চেহারা চিত্র বা রাজনৈতিক চিত্র একই রকম অলমোস্ট। সো আপনার কথা শুনতে চাই। আমি একটা মন্তব্য শুনে প্রথমে একটু অবাক হয়েছি, যেটা বাদল ভাই বললেন। বাদল ভাই বলেছেন যে অনেকের মধ্যে প্রশ্ন আছে, জাতীয় সমাজতান্ত্রিক দল সমাজতন্ত্রের রাজনীতি থেকে বিচ্যুত হয়েছে কিনা। এই অনেকে কারা আমরা জানি না, ওনার দলের কর্মীরা হতে পারেন, কিন্তু দলের কর্মীদের বাইরে যে বৃহত্তর সমাজ আজকের বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন। এক সেকেন্ড বলে একটু সহযোগিতা করি। এই প্রশ্নটি বর্তমান দলের সভাপতি শরীফ নুল আম্বিয়া বা দি দেন জেনারেল সেক্রেটারি রেইজ দিস ইস্যু কাউন্সিলে, না কাউন্সিলের আগে এটা উনি লিখিত রেইজ করেছেন। জি, তাহলে তার পরিষ্কার করে বোঝা গেল যে নেতাদের মধ্যে অন্তত একজনের এই প্রশ্ন আছে। আমি বলছিলাম যে দলের বাইরে যারা, এই দলের যারা রাজনীতি সম্পর্কে তাত্ত্বিক এবং তথ্যের কারণ জানবার কারণে আগ্রহ আছে, তাদের কাছে এই প্রশ্ন অনেক আগে নিষ্পত্তি হয়ে গেছে। জাসদ
সমাজতন্ত্রের পক্ষে কাজ করছে এরকম সন্দেহ কোনো চিন্তাশীল মানুষ করে না। কোনো সন্দেহ নাই যে করে, তারা এটা থেকে বহু আগে বিচ্যুত হয়েছে। এইটা প্রশ্নের আকারে সমাজে নাই, দলের মধ্যে আছে, জেনে খুশি হলাম। তারা এই মুহূর্তেও এমন একটা, এবং জাসদ আপনি যেটাকে বলছেন যে দুটো ভাগ হয়েছে, সেই দুই ভাগ এখনো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যারা আছেন আজকে ইলেকশন কমিশনে যাবেন, সেটা আমি আসছি পরে। এই মুহূর্ত পর্যন্ত তারা বাংলাদেশে 1991 সালের পর থেকে বাংলাদেশে কোনোদিনও কোনো একটা গণতান্ত্রিক সরকার প্রকৃত অর্থে এখানে প্রতিষ্ঠিত হয় নাই, এবং প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আর অনেকগুলি না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, দু একটা আমি বলবো এটার সঙ্গে মিলিয়ে। কিন্তু তারপরেও এই সময়ের মধ্যে সবচাইতে একটা স্বৈরতান্ত্রিক সরকার বাংলাদেশে এই মুহূর্তে প্রতিষ্ঠিত আছে। সেই স্বৈরতান্ত্রিক সরকারের অন্যতম পার্টনার, অংশীদার জাসদ, তাকে দেশের মানুষ সমাজতন্ত্রের জন্য কাজ করছে বলে সন্দেহ করে। দেশের মানুষের রাজনৈতিক চেতনার মান এত নিচু না, এক। দুই, জাসদের ভিতর যে ঘটনা ঘটেছে আপনি শতভাগ সত্য। বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো যে নামেই চলুক, যে আদর্শের কথাই তারা বলুক না কেন, আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বাকিগুলো এর চাইতে ভালো নয়। এই না ভালো থাকার পেছনে দুই ধরনের কমপক্ষে উপাদান আছে। বাংলাদেশের যে রাষ্ট্র এবং সমাজের মধ্যে রাজনৈতিক দলগুলো অপারেট করে, কিছুক্ষণ আগে উদাহরণ হিসেবে একটা অন্য একটা উদাহরণ হিসেবে বাদল ভাই বলেছেন, যেখানে সাংবিধানিকভাবে যে রাষ্ট্র একজন ব্যক্তির উপর সমস্ত নির্বাহী ক্ষমতা আইনগতভাবে সাংবিধানিকভাবে অনুমোদন করে, যেখানে সেই একই ব্যক্তিকে সংসদের প্রধান হওয়ার অনুমোদন দেয়, এবং সেই একই ব্যক্তিকে আবার দলেরও প্রধান, দলীয় রাজনৈতিক ভিত্তিতে যে ব্যবস্থা প্রচলিত, সেই দলের প্রধান হতে সুযোগ দেয় এবং বৈধভাবে। এটা বাংলাদেশে এটা অবৈধ না। এইখানে স্বৈরতান্ত্রিকতাটা, অগণতান্ত্রিকতাটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে এইটা বদলাবার জন্য এর বিরুদ্ধের যে রাজনৈতিক মন এবং মনন করে উঠবার কথা, সেইটা এই সংবিধানের আলোকে যে ব্যবস্থা বহুদিন ধরে জারি আছে, সেইটা যেই সমস্ত জায়গায় রাজনীতি চর্চা হওয়ার কথা, চিন্তাশীলতা চর্চা হওয়ার কথা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এর বাইরের সমাজ, পত্র পত্রিকা, সমস্ত জায়গায় সেইখানে যে ধরনের চিন্তা রিভাইভাল হওয়া দরকার, সেই রিভাইভালটা এখনো হচ্ছে না। না হওয়ার পেছনে আবার আরেকটা কারণ হচ্ছে এই বর্তমান সরকার বাদল ভাইদের সহযোগিতা সহ এমন এক ভয়ের সংস্কৃতি সমাজে জন্ম দিয়েছে, যে যারাই যেইভাবে ক্ষমতাসীনদের চিন্তার বাইরে, ক্ষমতাসীনদের স্বার্থের বাইরে যখনই ক্রিটিক করে, তখন তাদেরকে নানানভাবে নাস্তানাবুদ করে এক একজনের ক্ষেত্রে, এক এক গোষ্ঠীর ক্ষেত্রে এক এক পদ্ধতি অবলম্বন করে একটা ব্যবস্থা করা হয়। সেই ব্যবস্থার মধ্যে এই প্রশ্নগুলি উত্থাপন করা এটা কঠিন, কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় এই প্রশ্ন আলোচিত হয়, কিন্তু খেয়াল রাখে যাতে সরকারের লোকেরা জানতে না পারে এই ভয়ের সংস্কৃতির কারণে। অথচ আমরা জানি জনসমর্থনহীন সরকার সে নিজেই মানুষকে ভয় পায়। যেমন ধরুন, তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে যখন অশ্লীল ভাষায় কষে গালি লাগায়, সেই সরকারি দলেরা এবং সরকারি দলের আপনার সমর্থক অংশীদাররা, সেটাও কিন্তু পুলিশ পাহারায়। কারণ তাদের সমর্থকদেরকে যখন রাস্তায় নামতে দেয় না, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, সেইটাও কিন্তু নিজের রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতার নয়, অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্যে, তাদের যারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী তাদের জন্য, এমনকি ব্যক্তি পর্যায়ে যারা ক্রিটিক করে তাদের জন্য এমনভাবে হেনস্থা করবার একটা পরিস্থিতি নিজেরা ভীত। এই কারণ, সে কারণে একটা সহি নির্বাচন দেওয়ার সাহস রাখে না, জানে যদি একটা সত্যিকার অর্থে রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া, না রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ ছাড়া এখন একটা নির্বাচন হয়, এই তাদের যারা অপোজিশনে আছে, অপোজিশন বলতে বাংলাদেশের জাতীয় সংসদে কোনো অপোজিশন নাই, এই অপোজিশন সেটাও আমরা আরেক জাসদ নেতার মাধ্যমে দেখেছিলাম। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন রাষ্ট্রের সরকারের পরিবর্তন হয়, তখন অপোজিশনের নেতা পালিয়ে যায়
এরকম ঘটনা একবার জাসদের একাংশের এক নেতা প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে যদি আবার এরকম ঘটনা ঘটে, যে দেশে কোনো না কোনো দিন একটা রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যে একটা অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার কোন ব্যবস্থা হয়েছে, সেখানেও কিন্তু এখন যারা অপোজিশন বলছে তাদেরকে শুদ্ধ পালাতে হবে। এইরকম একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে দেশে এত উন্নয়নের জোয়ার বইছে, অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যে ফ্যাক্টস ফিগার আমরা পত্র পত্রিকায় বা সরকারি ভাষ্যে কিংবা বিলবোর্ডগুলোতে দেখি, তাতেও কি মানুষকে সন্তুষ্ট করতে পারা যাচ্ছে না? আচ্ছা, পারা যাচ্ছে না সেটা আপনার আমার থেকে আমার মনে হয় বাদল ভাই এবং বাদল ভাইদের যে প্রধান সংগঠন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, তারা আমাদের থেকে বেশি জানে। কারণ 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের ফলাফলের পদ্ধতির যে স্টিগমা, যেই এটাকে বলে যে অপবাদ বদনাম নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছেন, এটার থেকে তারা মুক্ত হতে চান না, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তাহলে মুক্ত হওয়ার জন্য তাকে একটা সবাইকে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারা যদি মনে করতেন উন্নয়নের, আমি উন্নয়নটা কি হচ্ছে আমি সেটা পরে আসছি, উন্নয়নের হচ্ছে সত্যিকার অর্থে, তাহলে তো তারা ভয় পেতেন না, তাদের নির্বাচনের ব্যবস্থা করতেন। ফলে আপনার আমার থেকে তারা বেশি জানে যে তথাকথিত উন্নয়ন এটা মানুষের জীবনকে স্পর্শ করে না। কিরকম? ধরুন এই মুহূর্তে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। গতকাল বাঁশখালীতে যে খণ্ড ঘটেছে, একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। বাংলাদেশে অবশ্যই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উন্নয়নের সঙ্গে এটা সত্যিকার অর্থে বিদ্যুৎ উৎপাদন জড়িত আছে। তাহলে উন্নয়নের জন্য যদি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হয়, সেখানে যে অঞ্চলে যেই জায়গার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে, সেইখানের জনগণকে সঙ্গে নিয়ে তাদের মতামত ছাড়া, কারণ অর্থাৎ এইরকম একটা উন্নয়ন কর্মকাণ্ডের যদি উদ্বোধন করতে হয় চারটা মৃতদেহের উপর দিয়ে, সাধারণ মানুষের মৃতদেহের উপর দিয়ে যে যে উন্নয়ন প্রক্রিয়া শুরু করতে হয়, তার মধ্য দিয়ে যে গ্রোথ হয়, আপনারা শুনে থাকবেন, এটা চিকিৎসা শাস্ত্র বলে গ্রোথ 2 রকমের। একটা ম্যালিগন্যান্ট গ্রোথ, যেই গ্রোথ হলে শরীরের কোনো জায়গায় ক্যান্সারাস গ্রোথ, যেটা হচ্ছে পচে যায়, ভেতরটা পুঁজ হয়ে পড়ে যায়, জীবনটাকে শেষ করে ফেলে। আর হলো বিনাইন গ্রোথ, যেই গ্রোথ হলে মানুষের কখনো কখনো ক্ষেত্রে উপকারী হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে যে গ্রোথের হিসাব আপনারা দেখছেন, এই গ্রোথের সঙ্গে সাধারণ মানুষের, এমনকি আপনার ফিক্সড ইনকাম গ্রুপ যারা মধ্যবিত্ত, তাদের জীবনমান উন্নয়নের কোনো সম্পর্ক নাই। এটা যদি আমরা সততার সঙ্গে বলি, আপনার আমার জীবনও সত্য। গত 10-12 বছরে যেই পরিমাণ গ্রোথের আমরা হার দেখি খাতায় কলমে, আর বাস্তব জীবনে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি ঘটেছে, সেই তুলনায় ফিক্সড ইনকাম গ্রুপের আয় বেড়েছে অনেক কম। তাদের জীবনে নানানভাবে এক ধরনের নাভিশ্বাস উঠছে। তো যেই গ্রোথ সুন্দরবনকে ধ্বংস করে, যেই গ্রোথ মানুষের লাশের উপর দিয়ে উদ্বোধন করতে হয়, সেই উন্নয়ন দিয়ে মানুষের হৃদয় জয় হয়েছে মনে করবার কারণ নাই। তবে আরেকটা কি, এই 7-8% গ্রোথের হিসাবটা কি? ধরুন যদি 2টা বড় বড় ব্রিজ বানান আপনি, বাংলাদেশের অনুন্নয়নের অবস্থা এত যে লাফ দিয়ে আপনার উন্নয়নের মাত্রা বেড়ে যাবে, পার্সেন্টেজ, কারণ এটা তো অনুন্নত দেশ। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের 7% গ্রোথের সুযোগই নাই কোনো। এইখানে তো 2টা বাদ দিলে একটা কালভার্ট তৈরি করলেও গ্রোথ বাড়ে। এই যে বড় বড় প্রজেক্টের মধ্য দিয়ে যে গ্রোথ দেখানো হচ্ছে, এইটা লাভবান হচ্ছে বড় বড় কিছু কোম্পানি, যেই কোম্পানি কাজ পাবার ক্ষেত্রেও এই কাজ আপনার সরকারি দলের কিংবা পাওয়ার করিডোরের লোকেরা জড়িত থাকে। ফলে এই সমস্ত গ্রোথে প্রত্যক্ষভাবে আপনার উপকৃত হয়। ব্যক্তিগত গ্রোথ বাড়ে হচ্ছে একটা ছোট্ট বিত্তবান শ্রেণীর, সেই গ্রোথ দিয়ে জনসম্পৃক্ততাহীন জনবিচ্ছিন্ন গ্রোথ দিয়ে ভোট বাড়ে না। সঙ্গে আরো যে সমস্ত ফ্যাক্টরসগুলি আছে, আমি বলে শেষ করছি, এখানে কি হচ্ছে? হত্যা, রেপ। তনুর একটি হত্যাকাণ্ড বা সেটিকে ঘিরে আপনি দেখুন, একটা মুহূর্তে সিম্বল আকারে দেখেন তনুরটা, এবং গতকালকের ঘটনাটা যদি আপনি দেখেন, আপনি যখন প্রচার করবেন তখন এটা গত পরশুর মসজিদ, সেনানিবাস, 2টা কিন্তু সিম্বল।
সেনানিবাসের যে ধারণা, তার ভেতরটা যে নিরাপত্তার ব্যাপারটা, এটা কিন্তু জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। জাতীয় সশস্ত্র বাহিনী পুরো জাতিকে আপনার নিরাপত্তা দেয়। ফলে তারা যেখানে থাকেন তার ভেতরের জায়গা সারা দেশের মানুষ বিশ্বাস করে আসছে, ন্যায়সঙ্গতভাবে বিশ্বাস করে আসছে যে সেখানে অন্যান্য অঞ্চলের মতন জীবনের নিরাপত্তাহীনতা থাকবে না। মসজিদ, যেখানে মানুষ পুণ্যার্জন করতে যায়, আল্লাহকে ডাকতে যায়, যেখানে মানুষ দোষ স্বীকার করতে যায়, সেই জায়গাও আপনার খুন হচ্ছে, সেনানিবাসের মধ্যে খুন হচ্ছে। যেই দেশে মসজিদ এবং সেনানিবাসের ভেতরে জীবনের নিরাপত্তা নাই, যেই দেশে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি কথা তুলছেন বলে আমরা ছোট্ট ফিগার দিচ্ছি, শুধু 2015 সালে 21,220 জন নারী শিশু নির্যাতনের খবর পত্রপত্রিকায় এসছে। আপনার গত এক বছরে 1085টি শিশুর হত্যাকাণ্ড ঘটেছে। তো যেখানে জীবনের নিরাপত্তা নাই, সম্ভ্রমের নিরাপত্তা নাই, এবং তার মধ্যে একটা ভয়ের সংস্কৃতি বিদ্যমান থাকে, সেইটা তো উন্নয়নের, মানব উন্নয়নের কোন লক্ষণ নয়। মঈনুদ্দিন আহমেদ খান বাদল, তার অ্যাঙ্গুলারিটি আর আমার অ্যাঙ্গুলারিটির মধ্যে পার্থক্য আছে, চিন্তা ভাবনায়ও পার্থক্য আছে। আমি যেটা বলবো, যেমন ভয়ের সংস্কৃতি বলছেন, ভয়ের সংস্কৃতি যে পূর্ণমাত্রায় বিরাজমান না, তার প্রকৃষ্ট উদাহরণ উনি নিজে। মানে নুরুল কবিরের মতো ক্রিটিক্যাল লোক এখনো জীবিত আছেন, বাইরে আছেন, চলাফেরা করছেন, সেটা ভয়ের সংস্কৃতিটাকে ওইভাবে প্রমাণ করবে না। কিন্তু তার মানে তো এই না যে উনি বিপদ মুক্ত, বিপদ ওনাকে তারা করে না। আমি সেটা বলছি না, আমি খালি বলছি যে এটা এমনি বললাম আর কি। কিন্তু ভয়ের সংস্কৃতিটা যে নাই, আমি সেভাবে বলবো না। আমার কাছে কিন্তু অন্য জায়গায় অনেক বড় সমস্যা আমার চোখে পড়ছে। সেটা হলো যে ডেভেলপমেন্ট হয়নি, এই কথাটা মোটেই ঠিক না। একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে, এবং সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষও ফিল করে যে ইয়েস, আমরা ডেভেলপমেন্টের কিছু সুফল পাচ্ছি। তার কারণ হলো, আমি এটা খালি ওনাকে ডিফার করার জন্য বললাম না, মানে এমপি হিসাবে আমাকে তৃণমূলে যেতেই হয়, এটা কোনো উপায়হীন ব্যাপার, আমাকে যেতে হয়। সো আমার চোখের সামনে যে চেঞ্জটা হচ্ছে, আই ক্যানট ডিনাই ইট। উন্নয়ন হয়েছে, উন্নয়নে স্পর্শ করা যায়, এবং উন্নয়ন নানা শ্রেণীর মানুষকে আবৃত করেছে। ওই যে একটা কথা বললেন, এক শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে, সেটা তো ওয়ার্ল্ড ফেনোমেনা। 2015-তে পৃথিবীতে 62 জন লোকের কাছে 250 কোটি লোকের, 350 কোটি লোকের সমপরিমাণ সম্পদ জড়ো হয়েছে। অক্সফামের রিপোর্ট হলো 2016-এ 1% পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড 99% সম্পদের মালিক হয়ে গেছে। এগুলো তো মানব সৃষ্ট একটা ডিজাস্টার, যে 1% লোক যদি 99% সম্পদ কুক্ষিগত করে ফেলে, তাহলে কি ঘটতে পারে সেটার জন্য খুব বিশ্ববিখ্যাত পণ্ডিত হওয়ার দরকার নাই। ইভেন পিপুল লাইক অমর্ত্য সেন এন্ড আদার্স, তারা মানে দুশ্চিন্তাগ্রস্ত যে হোয়াট ইজ দ্য আউটকাম, সলিউশনটা কি হবে। আমি যে কথা বলছি, আমার কাছে যে কথাটা খুব পার্টিনেন্ট মনে হচ্ছে, সেটা হলো যে ডেভেলপমেন্ট হয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এই ডেভেলপমেন্টের সাথে সাথে যে ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, গণতান্ত্রিক বিনির্মাণ হওয়ার কথা ছিল, গণতান্ত্রিক চর্চা হওয়ার কথা ছিল, গণতান্ত্রিক সংগ্রামের বুনিয়াদটা শক্ত হওয়ার কথা ছিল, আমি দুঃখের সাথে বলছি, দেয়ার আই উইল গো উইথ হিম। এই জায়গায় আমি ট্রেজারি বেঞ্চের একজন হিসেবেই বলছি, আমি অবনত চিত্তে বলবো, নো, আমরা খুব বিরাট কিছু দেখাতে পারিনি। এখানে প্রশ্ন আসবে যে মানুষ কি রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে কিনা, বা তাকে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, মানুষ কি নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে কিনা, আমরা যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখি, অথবা মানুষকে নির্বাচন থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে কিনা। আমি সেটাতে আসছি। আমি এখানে যে প্রশ্নটা, মানে এই যে বললাম
যে এই জায়গায় আমরা কোনো পারঙ্গমতা দেখাতে পারিনি। ফলে যেটা হচ্ছে সেটা হলো, আমি দিব্য চোখে দেখছি যে সমাজের আমাদের ইয়াং পিপুল, মানে একদম চিন্তা শক্তি রহিত একটা জেনারেশন, নো আই উইল নট সে দ্যাট, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যারা কন্ট্রিবিউট করতে পারে সোসাইটিতে এবং তাদের সাকসেস আমরা সর্বত্র দেখছি, সেই মানুষগুলো কিন্তু বেশ অ্যাপলিটিক্যাল, তাদের একটা রাজনৈতিক অ্যাপিতি জন্ম নিচ্ছে। এবং আপনি যেটা বলছেন, সেই অ্যাপিতির সাথে সাথে সমস্ত সমাজে মানুষ অনেক বেশি আত্মমুখী, অনেক বেশি নিজেকে বাঁচার, নিজের উন্নয়নের সংগ্রামে যুক্ত। যেভাবে পলিটিক্যাল স্ট্রাগলটাকে বা পলিটিক্যাল ধাঁচাটা গড়ে তোলার সংগ্রামে ওইভাবে ইনভলভ না, ওদেরকে পাওয়া যাচ্ছে না। আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই ফিচারটা লক্ষ্য করার দরকার আছে, যে উন্নত রাষ্ট্রগুলোতে এরকম একটা ফিচার হয় যে পিপল দে আর বিজি উইথ দেমসেলফ, তারা খুব বেশি রাজনৈতিক সংগ্রামে ওইভাবে পার্টিসিপেট করে না, যেটা স্বল্পোন্নত দেশগুলোতে হয়। কিন্তু এর একটা সর্বনাশা এফেক্ট আমরা আমাদের দেশেও দেখছি, এই অ্যাপলিটিক্যালাইজেশন অফ দ্য সোসাইটি অ্যান্ড স্পেশালি যে ইয়াং জেনারেশন, তাদের মধ্যে সর্ট অফ এ পলিটিক্যাল অ্যাপেথি। এবং এখানে আমি যেটা লক্ষ্য করছি সর্বনাশটা, সেটা হলো যেই তরুণ এখন বিভিন্ন দলে পলিটিক্সে আসছেন, তারা কি কন্ট্রিবিউট করছেন সেটা পত্রপত্রিকাতে খুব বহাল তবিয়তে বর্ণনা হচ্ছে। ধরেন আমি একটা কথা বলি, যে আমরা যারা 70-এর দিকে যাত্রা শুরু করে দিয়েছি, আর আপনি কি চান, আর কি দিতে পারবো? হাউ মেনি ইয়ার্স লেফট আই ডোন্ট নো। আমি তো এখন মৃত্যুকে এই কুয়াশার মতো জমতে দেখি। কিন্তু আমি যখন অনেক ইয়াং একজন মন্ত্রীকে ওই পুলিশকে পিটাইতে দেখি, কিংবা মধ্যরাত্রে রাস্তা দিয়ে দৌড়াতে দেখি, আই গট কনফিউজ যে আমরা কাদের প্রডিউস করছি, আমরা কাদের প্রডিউস করছি। সেই কারণে আমি যেটা বলছি, তারপরও তিনি মন্ত্রী থাকেন, আমি বলছি সেইটা হলো জনগণই প্রশ্ন করবে। আপনার কোন মন্ত্রী দিচ্ছেন, ক্ষতিপূরণ দিচ্ছেন বা শাস্তি পাচ্ছেন, এই সমস্ত কিছু মিলে আমি যে জায়গাটা বলতে চাচ্ছি সেটা হলো এ হলোনেস ইজ ডেভেলপিং, এ নো কোয়েশ্চেন অফ সরকারি দল, এইভাবে বলে লাভ নাই। যারা সরকারে আছেন, যারা বিরোধী আছেন, বিরোধী তো আরো অদ্ভুত, এক কাঠা সরস। ওই কাউন্সিল হওয়ার আগে ওনারা প্রেসিডেন্ট হয়ে যান, কাউন্সিল হওয়ার আগে ওনারা পার্মানেন্ট কি কি সবকিছু হয়ে যান। সো প্রশ্নটা যেটা খুব প্রকট, সেটা হলো যে এই রাজনৈতিক বিনির্মাণের জায়গাটা, এই গণতান্ত্রিক সংগ্রামের জায়গাটা সাইড বাই সাইড ডেভেলপ না করলে হিস্টোরিক্যাল কোয়েশ্চেন উইল ইমার্জ। এই যে ডেভেলপমেন্ট যেটা আমরা বলছি, আমরা করেছি এবং করব, উইল দ্যাট সাস্টেইন? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। এই হলোনেসের উপরে তো আপনি প্রসাদ রাখতে পারেন না। এবং আরেকটি প্রশ্ন খুব মানে পার্টিনেন্টলি চলে আসবে, সেটা হলো আপনি আদর্শবাদী রাজনৈতিক তরুণ যদি না পান, কিছু ভোগবাদী মানুষজনকে নিয়ে যদি আপনি দলের কলেবর বৃদ্ধি করেন, তাহলে আগামী ঝড়ের সামনে এই হালুয়া রুটি খাওয়ার জন্য, টি আর কাবিকা খাওয়ার জন্য যারা দলবাড়ি করেছেন, ক্যান দে স্ট্যান্ড? তারা কি প্রতিরোধ গড়ে তুলবে? কারণ আমি তো আমার জীবনে দেখেছি এক রাত্রের এক লহমায় ঘটনা পরিবর্তন হয়ে যায়, তখন তো কাউকে প্রতিবাদ করতে দেখিনি। যেমন আমি ভুল জানি কি না জানি না, আমি কোথায় জানি দেখলাম কাগজে যে এই আমাদের সামনের নুরুল কবির সাহেব ওই যেটা ছাপিয়েছিলেন, যার বিরুদ্ধে কত 84 মামলা, মাহফুজ আনাম ছাপিয়েছেন, উনি ছাপাননি। তো আমি সারা দেশের মানুষকে বলবো, যিনি ছাপিয়েছিলেন তার 84 মামলা হয়েছে, যিনি ছাপান নাই তাকে 84টা প্রশংসা করেছেন, তাকে বলেছেন যে ইয়েস আপনি একটা বাপের বেটার কাজ করেছেন। সেটা কিন্তু কাউকে আমি বলতে দেখিনি।
সো প্রশ্নটা হলো সেটাই যেন যদি মাথায় থাকতো যে একজন যখন ক্রিটিসিজম করছে, মেবি আপনার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ বিটার ক্রিটিসিজম, কিন্তু ওই বিটার ক্রিটিসিজম আপনার রাজনৈতিক ডায়াবেটিকের জন্য অনেক বেশি জরুরি। কিন্তু যারা আপনাকে চিনি ক্রিটিসিজম করছে, সুগার কোটেড ক্রিটিসিজম করছে, ওই সুগার কোটেড ক্রিটিসিজম আপনার রাজনৈতিক ডায়াবেটিস আরো বাড়িয়ে দেবে। সো আমার ক্ষেত্রে আমি কথাটা কনক্লুড করতে চাই এই জায়গায়, আমি অনেক বেশি শঙ্কিত যে আমার তো যাওয়ার পালা চলে এসছে, যাদের কাছে আপনি দিয়ে যাবেন হয়তো দিস ইজ 2016, বাই 2019 খালি হয়ে যাবে। আমি একদিন সংসদে বললাম যে আমি যেখানে বসে আছি এটা বোধহয় জমে বেশি চিনে এই এলাকাটা। আমার পাশে জলিল সাহেব বসতেন, চলে গেছেন। তার পাশে রাজ্জাক সাহেব বসতেন, চলে গেছেন। আমার ডাইন দিকে মন্ত্রী বসতেন, ওই যে মহসিন, উনি চলে গেছেন। মানে কেন জানি ঘুরে ফিরে মৃত্যু এইখানে হানা দেয়। তো প্রশ্নটা হলো যাওয়ার সময় এসছে, স্বাভাবিকভাবে যাব, কিন্তু যাদেরকে রেখে যাচ্ছি সেইখানে একটা হতাশার, একটা বিবন্নতার জন্ম হচ্ছে। এই জায়গাটা আমি খুব পরিষ্কারভাবে উপলব্ধি করতে দেখছি না। এইটা হলো আমার নিজস্ব হতাশার জায়গা। নুরুল কবির, আপনি বলবেন। এবং সেই সঙ্গে আমি একটু ছোট্ট প্রশ্ন যোগ করে দিই। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা শোনা যাচ্ছিল যে বিএনপি কি নির্বাচন থেকে সরে দাঁড়াবে কিনা। সর্বশেষ যেটুকু সিদ্ধান্ত জানা গেছে যে তারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকছেন। জি, আমি সেটার মধ্যে আসবো। আমি কয়েকটা রেসপন্স বাদল ভাই করতে চাই। আমরা যখন এর আগে আলাপ করছিলাম যে বাংলাদেশে অল্প সংখ্যক লোকের, কিছু বিত্তবান লোকের বাংলাদেশে যে পদ্ধতিতে উন্নয়ন হচ্ছে তা সে বিত্তবান কয়েকটা পরিবারের, সেই পরিবারগুলো একদিক থেকে হচ্ছে নানান সময়ে প্রশ্নবিদ্ধ উপায়ে টাকা পয়সা এখানে পুঁজি নির্মাণ করেছে। তা সেগুলি আবার বিভিন্ন সরকার আমলে এই ঘটনা ঘটে। এই সরকার আমলে আরো বেশি বেড়ে গেছে। আপনাকে এই পরিবারগুলো কি খুব কালার চেঞ্জ করে? না, সেটা আমি বলছি। পাচারের কথা শোনা যায়, যদিও পানামা পেপারস কালার চেঞ্জ করে কিনা, ডু দে চেঞ্জ देयर পলিটিক্যাল কালার? দরকার হলে করে ফেলে। আচ্ছা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ক্ষমতা, পানামা পেপারস এখনো নাম ওঠেনি। আমি আসবো, আমি মানে এখন তো পাওয়া যায়নি পানামা। আচ্ছা, জি, এখানে পাওয়ার করিডোরের সঙ্গে যারা থাকে তারাই এই সুযোগ সুবিধাগুলি পায়। আমার বক্তব্য হচ্ছে এটা সাধারণ মানুষের জীবনকে ইতিবাচকভাবে স্পর্শ করে না, প্রত্যক্ষভাবে। এইটার যে উদাহরণ বাদল ভাই দিয়েছেন, কথাটা সত্য যে 1% আর 90%-এর সংগ্রাম আছে, তথ্য হিসাবেও সত্য, যেটা ম্যানমেড। অফকোর্স এটা তো মানুষই তৈরি করে। এই বক্তব্য যদি আমরা হাজির করি তাহলে কিন্তু আমাদের এই ব্যবস্থাটা জাস্টিফাইড হয়। কিন্তু বাংলাদেশের ইতিহাসের মধ্যে, তার উত্থানের ইতিহাসের মধ্যে এই উন্নয়নের নীতিমালা এবং এই রাজনীতির বিপরীতের ধারণা, যেটাই আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। কিরকম? বাংলাদেশ কিন্তু, ওনারা মুক্তিযুদ্ধ ছিলেন, শুধু মুক্তিযুদ্ধ ছিলেন না, ওনারা মুক্তিযুদ্ধ তৈরি হবার জন্য যে রাজনৈতিক সংগ্রাম, সেই সশস্ত্র সংগ্রাম তৈরি হবার যে প্রেক্ষাপট রচনা করতে হয়েছে দেশের তৎকালীন তরুণদেরকে, তাদের মধ্যে উনি একজন। তাহলে ওনার তো এটা ভুলে গেলে চলবে না যে, এবং ভুলে গেলেই এ আর তরুণদের মধ্যে, এখনকার তরুণদেরকে ওনারা তার এই রাজনীতি আকৃষ্ট করতে পারবেন না। কোনটা সেটা? বাংলাদেশের স্বাধীনতা এনেছে সাধারণ মানুষ যুদ্ধ করে। যুদ্ধে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের 80-85% এই দেশের গরিব মানুষ। ফলে এই দেশের মালিকানা প্রধানত তাদের। ফলে যে কোনো উন্নয়ন মডেলের 80-85% কমপক্ষে উপকৃত হওয়ার মডেলকেই মুক্তিযুদ্ধের চিন্তার সঙ্গে পরিপূরক মডেল বলা হবে। ওই 1% আর 99% ইউরোপে কি হচ্ছে সেটা আমার দেখবার বিষয় না। 1, 2, বাংলাদেশের স্বাধীনতার ডিক্লারেশন তাজউদ্দিন সরকার 17 মার্চ দিয়েছিলেন, 17 এপ্রিল দিয়েছিলেন। সেই 17 এপ্রিলের 1 নম্বর কথা ছিল সাম্য, 2 নম্বর কথা ছিল সামাজিক ন্যায় বিচার, 3 নম্বর কথা ছিল মানবিক মর্যাদাবোধ। সাম্যের ধারণার মধ্যে কিন্তু বাংলাদেশের যে অধিকাংশ মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, অর্থনৈতিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা, সেটাকেই ধারণ করা হয়েছিল।
ফলে আজকে অন্য দেশে কি হচ্ছে সেইটা বলে যদি আপনি 1% আর 90% ডেভেলপমেন্টের রাজনীতিকে মানুষকে উপস্থাপন করেন, তাহলে আপনি যেই নামই ধারণ করেন না কেন, আপনার অতীত যত গৌরবান্বিতই হোক না কেন, আজকের বাংলাদেশে আপনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করছেন। 2, ভাই বাদল ভাই বলেছেন যে উনি দিব্য চোখে দেখতে পাচ্ছেন সামনে খুব খারাপ অবস্থা, এই রাজনীতির প্রতি তরুণরা আসছে না। আমার কোনো দিব্য দৃষ্টি নাই, আমার খুব অদৃব্য আপনার চর্মচক্ষুতে আমি তার চেয়ে বিপজ্জনক জিনিস দেখতে পাই প্রতিদিন। কিরকম? এ কথা অত্যন্ত সত্য যে এই মুহূর্তে যারা আমাদের শাসক শ্রেণী হিসেবে পরিচিত এবং তাদের রাজনৈতিক দল হিসেবে পরিচিত আওয়ামী লীগ, বিএনপি এবং তাদের যারা ক্ষমতার পার্টনার, বন্ধু বান্ধব অথবা যেই পার্টি ক্ষমতায় যাবার জন্য অপেক্ষা করছে তাদের যারা পার্টনার, তাদের রাজনৈতিক সংগঠনগুলিতে তেমন কোনো হারে রিক্রুটমেন্ট নাই। এটাই উনি বলেছেন, এই কথা সত্য। কিন্তু রাজনীতিতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, এই কথা কিন্তু সত্য নয়। এইটা দিব্য দৃষ্টিতে দেখা যদি বন্ধ করতেন, অদিব্য দৃষ্টিতে চর্মচক্ষুতে দেখলে তারা টের পেতেন যে প্রচলিত রাজনীতি যখন সাধারণ মানুষের আস্থা হারায়, যখন পচা গলার নানান কিছু সামনে উপস্থাপন করে। ওনারা যখন 60-এর দশকের ছাত্র আন্দোলন করেছেন, তখন সমাজের মধ্যে একটা রেপ হলে ছাত্রদের কাছে, ছাত্রকর্মীদের কাছে বিচার আসতো, তারা তো বিচার করতেন। আমার মনে হয় ওনার নিজের জীবনে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু জানেন তো বটেই। আজকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, মূলধারার ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত তরুণ কর্মীদের নামে রেপের অভিযোগ প্রায় প্রতিদিন কোনো কাগজে ছাপা হয়। এইরকম একটা অবস্থায় এই ধরনের স্বাধীনতা যুদ্ধের নামে, স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী, সংস্কৃতি পরিপন্থী, দর্শন পরিপন্থী রাজনীতির কোন আপিল কোন সুস্থ সমাজে থাকতে পারে না। তাহলে তারা কি করছে? রাজনীতির জায়গাটা ইতিহাসে কোনোদিন যেখানে কোনো মানুষ আছে সেখানে শূন্য থাকে না। 60-এর দশকে সবচেয়ে ভালো ছাত্ররা ছাত্র ইউনিয়ন করতো, কিংবা একটা পরবর্তীকালে 60-এর দশক শেষের দিকে ছাত্রলীগ করেছে। এখনকার সবচেয়ে ভালো ছাত্ররা, সবচেয়ে ভালো ছাত্রছাত্রীরা মানে হচ্ছে যারা চিন্তা করতে পারে, চিন্তাশীলতা আছে, যাদের পরিবর্তন করবার বুদ্ধিবৃত্তিক সাহস যাদের তৈরি হয়। এটার জন্য সাহস, কিন্তু সাহসের সঙ্গে মেধার একটা যোগাযোগ আছে। তারা কিন্তু নানান ধরনের ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে বাস্তব, এটা দিব্য দৃষ্টিতে দেখা যায়। অর্থাৎ এই রাজনীতির যখন পচন হচ্ছে, এই রাজনীতি যখন, প্রচলিত রাজনীতি যখন আবেদন ফুরছে, তখন তার সারফেসের নিচে এইখানে ধর্মকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের সমস্ত সাংস্কৃতিক পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই রাজনীতিটা কিন্তু বাংলাদেশের যে দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন শেষে একটা জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, যেই দেশে সাম্য হওয়ার কথা ছিল, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং আপনার ব্যক্তি নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠিত থাকবার কথা ছিল, সেইটাকে উল্টে যেই ঝড়ের কথা বলছেন, সেই ঝড় কিন্তু গণতান্ত্রিক বিপ্লব বিরোধী, গণতান্ত্রিক রাষ্ট্র বিরোধী এবং উদারনৈতিক চেতনার পরিপন্থী ঝড় সামনে আমি দেখতে পাই। এবং তার জন্য প্রধানত দায়ী আজকে ওনাদের হচ্ছে, ওনারা তার যেটাকে বলে দ্বিতীয় শরিক, যেটাকে বলে দ্বিতীয় তরফ। কিন্তু এতদিন ছিল দেশের আওয়ামী লীগ, বিএনপির কথা আপনি লক্ষ্য করুন, যেই তরুণদের ওই মেধা থাকবার কথা, মেধা যখন থাকে, রাজনৈতিক চেতনা যখন থাকে, তখন কিন্তু ঝুঁকি নাই। বাংলাদেশে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন আপনি পেছনের দিকে দেখাতে পারবেন যেখানে তরুণরা ঝুঁকি দিয়ে পুলিশের, স্বৈরতান্ত্রিক পুলিশ মিলিটারির বন্দুকের সামনে দাঁড়ায় নাই। বিএনপির সঙ্গে সম্পৃক্ত আজকে যে তরুণ, সে কিন্তু দাঁড়ায় না। তরুণ কি তা সেখানে নাই? এটা অত্যন্ত ভীতিকর একটা অবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের প্রশ্নে। যেই দিন ছাত্র দলের কমিটি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, সেই দিন হাজার হাজার তরুণ ছাত্র দলের পল্টন অফিসে ভিড় হয়।
150 কমিটি বা 200 কমিটিকে বাড়িয়ে 600-700 লোকের কমিটি তৈরি করতে হয়। তারপরে অসন্তোষ তার মানে কি? তার মানে হচ্ছে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা হবার জন্যে 600-700 ছেলেপুলে একত্রিত হতে পারে, কিন্তু তার মধ্যে 6-7 জন আজকে স্বৈরতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে সামনে দাঁড়াবার নৈতিক যোগ্যতা রাখে না। তাহলে তারা ওখানে যায় কেন? তারা খুব ভালো করে জানে এই যে রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতায় আওয়ামী লীগ যে জনপ্রিয়তা তার যে ভয়াবহ নিচের দিকে পৌঁছেছে, কোনোদিন যদি একটা নির্বাচন হয় তাহলে নেগেটিভ ভোটে আওয়ামী লীগের দোষে আর একটা তাদের যে পার্টি যে গত 10 বছর ধরে বাংলাদেশের মানুষের জীবনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কেউ একটা দিন রাস্তায় এসে দাঁড়ায় নাই, তাদের পার্টি ক্ষমতায় যাবে। ক্ষমতায় যদি যায়, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যদি সংশ্লিষ্ট থাকা যায়, তাহলে আজকে ছাত্রলীগ যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, সেই দিনের ছাত্র দল সেই কাজ করবে। ফলে তারা বিনিয়োগ হিসেবে ওইখানে নামটা লিখে রাখতে চায়। এই তরুণরা আদর্শবাদী তরুণ নয়, এই তরুণরা মেধাবী, যেই মেধার দীক্ষা, যে তার যে একটা মেধাবী চিন্তাশীল তরুণের যে বুকের মধ্যে প্রাণী থাকবার কথা, মাথার মধ্যে যন্ত্রণা থাকবার কথা, যে আমার দেশ এইভাবে স্বাধীন হয়েছিল, এই লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছিল, সেই দেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেই দেশ এইভাবে চলতে থাকলে এটা আরো খারাপ অবস্থায় যাবে। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবার জন্য যে তারুণ্য, যে চিন্তাদীপ্ত তারুণ্য দরকার, সেই তারুণ্য থেকে উৎসাহিত যে সংগ্রামী মনোভাব দরকার, সেই মনোভাব বুকে ধারণ করে তারা কিন্তু ওই অফিসগুলির সামনে ভিড় জমায় না। এইরকম যখন পক্ষ এবং বিপক্ষ, প্রধান সরকারি দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে যখন তরুণদের মধ্যে এই ধরনের লোভী চৈতন্য তাদের ভর করে, তখন পুরো এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটা রাজনীতি তৈরি হতে বাধ্য। কিন্তু এটা ইতিবাচক হতে পারত যদি বামপন্থী দলগুলি তাদের রাজনীতিটা নতুন করে নিয়ে যেতে পারত, যে আমরা হচ্ছে বিকল্প। তারাই বা কিভাবে নিবে? এই যে কেউ আওয়ামী লীগের সঙ্গে চলে যায়, কেউ বিএনপির সঙ্গে চলে যায়, যারা অবশিষ্ট থাকে তারা এত মার্জিনালাইজ। এইরকম একটা অবস্থায় অত্যন্ত প্রতিক্রিয়াশীল, মার্জিনালাইজ বললে ভুল হবে, তারা নিজেরও আবার এক থাকতে পারে না, তারা টুকরো টুকরো হচ্ছে, এইরকম একটা অবস্থায় যে এইখানে কিন্তু আপনার ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের বিরাট সাংস্কৃতিক ক্ষেত্র এই রাজনৈতিক দলগুলি তারা তৈরি করেছে। এই পাপ প্রধানত তাদের, যার ফসল ভোগ করতে হবে। যে কথাটি উদ্বিগ্ন বলছেন তা কি রেখে গেলাম, আপনারা পরিষ্কারভাবে জেনে নেন আপনারা এই জিনিস রেখে গেছেন, দেশটা তৈরি করেছেন। মনিরুদ্দিন আহমেদ খান বাদল, দেশের ভেতরকার অবস্থা যা আপনারা বলছেন সেটি যেমন সূক্ষ্ম, বাংলাদেশকে একটু আন্তর্জাতিকভাবে চাপের মধ্যেও আছে, এবং যেটিকে অনেকে আন্তর্জাতিক সম্পর্ক যেটি বাংলাদেশ মেনটেন যেভাবে করছে তাকে দায়ী করছে। আমি অন্তর থেকেও মনে করি, বিশ্বাস করি যে শেখ হাসিনার প্রতি, তার কার্যকলাপ, তার অ্যাকশনসের প্রতি এখনো বিশাল জনগোষ্ঠীর এক ধরনের সমর্থন আছে, যেটা উনি জনসমর্থনহীন বললেন, আমি ঠিক ওখানে ডিফার করি। কিন্তু আমি যে জায়গাটা মনে করি সেটা হলো যে যেই প্রচেষ্টা চালিয়ে শেখ হাসিনা, এখন বলছি আমরা লো ইনকাম গ্রুপে ঢুকেছি, আপনি লো ইনকাম গ্রুপ থেকে মিড ইনকাম গ্রুপে যাওয়ার জন্য যে প্রশাসন, যে মেধা, যে তারুণ্য, যে ইন্টেলেক্টকে ইয়ে করা দরকার, রাজনীতিতে, সমাজনীতিতে ফোরফ্রন্টে আনা দরকার, সেটা অ্যাবসেন্ট হলে আমি আজকে আপনার এই মাধ্যমে বলে গেলাম, নো, ইউ ক্যানট রিচ মিড ইনকাম গ্রুপ লেভেল, নো, উইথ দিস স্টক, নো, আনসার ইজ নো। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি এনেছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ড সারা বিশ্বেই অত্যন্ত আবেগ বর্জিত একটা জায়গা। ওখানে খুব আবেগের কেউ ধার ধারে না। পৃথিবীর সমস্ত দেশেই তার এক্সপিডিয়েন্ট ওয়েতে তার অবস্থান বিবেচনা করে। সুতরাং প্রশ্নটা হলো যে আমরা সরকারে এসে আমরা এই যাবৎ যে 7 বছর চালিয়ে এসছি, এটাতে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি মঈনুদ্দিন খান এই বক্তৃতা দিতেই পারি যে আমরা রাজনীতি করে এসছি,
আমরা জাতীয় রাজনীতি করেছি, এ জাতি মাথা নত করে না, এ জাতি পদানত হবে না, দিস অল ক্রাইজ আমি বলতে পারি। বাট ইন দ্য ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ড আপনি এই ভূ রাজনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে না পারলে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনি ধাক্কা খেতে শুরু করবেন। সো আমি তো এই কথাগুলো পার্লামেন্টে তুলেছি বিধায় আপনার মাধ্যমে বলতে পারি, ইউর রিলেশন উইথ আমেরিকা, ইউর অ্যাপ্রোচ, সেটা কতটুক যৌক্তিক সেটা আপনাকে ভাবতে হবে। হঠাৎ করে ইউরোপিয়ানরা বলে দিল যে আমরা লোকজন ফেরত পাঠাবো, কেন এমনটি হলো ভাবতে হবে। কিংবা আপনি বললেন যে পত্রিকায় 15 লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া, তার পরের দিন বলতেছেন তারা নেবে না। এই যে এরকম আরো অনেক বললাম, বা এই হঠাৎ করে বলা নাই কোয়া নেই ইংল্যান্ড ঘুম থেকে উঠে বললো তোমাদের কার্গো আসবে না, তার 2 মিনিট পরে বলতেছে জাহাজও আসবে কিনা সেটা আমরা চিন্তা করব। সো অল দিস থিংস টুগেদার মনে হচ্ছে একের পর এক। এখন আমার জায়গায় আমার কোনো আওয়ামী লীগের বন্ধু বসে থাকলে জ্ঞানের মধ্যে ষড়যন্ত্র আবিষ্কার করতো, শুধু এক লাইনেই শেষ, ইহা আমাদের পতনের জন্য, আমাদের উন্নয়নের যাত্রাকে খর্ব করার জন্য একটি আন্তর্জাতিক সিআইএ বা অমুক তমুক একটা চক্রান্ত। এটা বলা খুব সহজ, বাট আমি যেটা বলছি সেটা হলো এই যে অ্যাপ্রোচ আমরা করছি, এই যে অ্যাপ্রোচ আমরা করছি, এই অ্যাপ্রোচটাও ভূমণ্ডলীয় যে রাজনীতি, সে রাজনীতিতে আপনি সেই রাজনীতির অ্যাসেসমেন্ট আপনার কতটুকু কারেক্ট সেটাও বিবেচনা করা বাঞ্ছনীয়। এখানে আপনাকে একটা স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের তো লিমিটেশন আছে। আপনি বলবেন, আপনি এখানে বলছেন সংসদে, বলছেন কি সংসদ তো এই জিনিস আলোচনা করেনি, মানে আমরা এই সমস্ত জিনিসগুলো সংসদে আলোচনা করছি না। আমি যেমন যে কথাটা একটু বলে রাখতে চাই, আমরা লক্ষ্য করছি আমাদের কেউ কেউ প্রতিনিয়ত এমনভাবে জঙ্গিবাদ চিৎকার করছি, মানে জঙ্গিবাদের আলখেল্লা বা জঙ্গিবাদের চশমা দিয়ে সমস্ত বাংলাদেশ জঙ্গিবাদ দেখছি, চিৎকার করছি, তারা জঙ্গিবাদের গভীরে প্রবেশ করছেন। আপনারা একবারও বিবেচনা করছেন, যে কথাটা আমি বলে শেষ করতে চাই, পরে আর সময় আমার দেওয়ার দরকার নেই। আপনি 1970-তে ইলেকশন করেছেন, 1970-র ইলেকশন ও 28% লোক জামাতকে ভোট দিয়েছে। 75 থেকে 90-তে এটা বৃদ্ধি পেয়ে বিএনপি সবার সহযোগিতা পেয়ে ইট ইজ এ 40% ফিগার। আপনি কি পলপট হবেন এই 40% মাইরে বাংলাদেশ থেকে বের করে দেবেন, না 40%কে আপনি মেইন স্ট্রিমে আনার প্রচেষ্টা করবেন? আমি সেই প্রচেষ্টাটা কিন্তু দেখছি না, এবং সে কারণে আমি ওনার সুরে সুর মিলিয়ে একটা কথা বলি। আপনার ওই 1971-এ একটা পাঞ্জাবি সৈন্য, তাকে কিন্তু কোনো না কোনো বাঙালি পথ দেখায় কর্দমাক্ত গ্রামে নিয়ে গেছে। আমার মা বোন যে রেপ করেছে, ওই পাঞ্জাবি নিজে গিয়ে ওই গ্রাম খুঁজে নিয়েছে, এরকম ঘটনা ঘটেনি। আজকে যদি আমি মানে অকুপেশন আর্মি হতাম ইন বালুচিস্তান, তো বালুচি কোনো মহিলাকে আমি খুঁজে পাবো না, কারণ ওরা মরুভূমিতে মিশে যেতে পারে। আই নিড আ বালুচ টু গাইড মি দেয়ার। সো প্রশ্নটা যেটা আছে সেটা হলো যে এই গ্রাউন্ডটা কিন্তু আছে, এই গ্রাউন্ডটা আছে, এবং আমরা খুব ভালো মতো জানি দ্য হাউস অফ সৌদি আরবিয়ার হাউস, তারা 2013-এ $35 বিলিয়ন খরচ করেছে এই সমস্ত দুষ্কর্মের জন্য। আবার আমি প্রশ্ন তুলেছিলাম কিন্তু হাম্বল ওয়েতে পার্লামেন্টে, যে হঠাৎ করে আমরা কেন সৌদি ব্লকে গেলাম, ওই যে অ্যালায়েন্সে গেলাম, এটা কেন গেলাম? আমি উত্তর পাইনি। আমি প্রশ্ন করেছি কেন গেলাম, এবং সেটার রিয়াকশনও রাশিয়ানদের কাছ থেকে দেখেছেন। সো অল দিস টুগেদার, ওই কথা একটাই, যে আপনি দল সরকার সর্বত্র যদি গণতন্ত্রের চর্চা না করেন, সর্বোচ্চ ইন্টেলেক্টকে যদি আপনি ব্রেইনস্টর্মিং করতে না দেন, এরকম পথে 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 মানে আপনি খাবেন, এবং ডিপ্লোমেসি আপনার মন যা চায় আপনি তাই করবেন। খুব সংক্ষেপে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন পানামা কেস বাংলাদেশের মধ্যে আছে কিনা। 200 দেশ এর মধ্যে আছে। আপনি লক্ষ্য করবেন বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের একটা তথ্য অনুযায়ী এই বছরের প্রথম দিকে খবর বেরিয়েছিল ৮৬,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই পাচার তো আর সাধারণ মানুষ করে নাই, সাধারণ মানুষ আর বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, তাহলে ভূতেও করে নাই। এবং এত টাকা এবং পাচার করবার যোগ্যতা ক্ষমতাসীন যদি না থাকলে, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যোগাযোগ না থাকলে করা যায় না। ফলে যে কয়েকটা দেশ পানামা থেকে আপনার এই মাত্র বলেছে তারা বড় বড় দেশ সাইজের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে, তার কাছ থেকে আরো কাগজ আরো হয়তো বেরোবে উইকিলিক্সের মতো তো। তার মধ্যে থাকুক কিংবা না থাকুক, যদি কেন্দ্রীয় ব্যাংক যখন স্বীকার করে যে ৮৬,০০০ কোটি টাকা পাচার হয়েছে, তাহলে সেখানে কেউ কেউ ওইটার সঙ্গে যুক্ত হয় না, এটা আমরা জানি না। ওইটার সঙ্গে হোক কিংবা না হোক, বাংলাদেশ মানুষের এই টাকা এইটা ফেরত আনবার যখন কোনো সরকার উদ্যোগ গ্রহণ করে না, তখন সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা এই পাচারের সঙ্গে কেউ না কেউ কোনো না কোনো নেতা কর্মী জড়িত আছে বলে আমরা সংশয় প্রকাশ করতে থাকবো। এক, আপনি আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে কথা বলেছেন, আমার মনে হয় আমার খুব বেশি বলার নাই। বাদল ভাই যে চিত্রটা দিয়েছেন, আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়া, আপনার পূর্ব এশিয়া, বাংলাদেশ মিত্র হারিয়েছে। তাদের একমাত্র মিত্র বলে যারা তারা বিশ্বাস করে ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মিত্র না, এটা তারা বুঝতেই পারে না। বাংলাদেশের যদি মিত্র হতো তাহলে বাংলাদেশের বর্ডারে মানুষ খুন বন্ধ হতো। বাংলাদেশের যদি মিত্র হতো তাহলে সুন্দরবনের ওই পাওয়ার প্ল্যান্ট তারা তাদের অঞ্চল থেকে যেখানে বিপজ্জনক বলেছে সেটা বাদ দিয়ে এখানে আসতো না। বাংলাদেশের যদি মিত্র হতো তাহলে বাংলাদেশের সঙ্গে উভয় দেশের যে আপনার বাণিজ্য ভারসাম্যর যে হীনতা, এটা থাকতো না। বাংলাদেশ যদি মিত্র হতো, সর্বোপরি এই যে একটা বিরোধী দল বিবর্জিত নির্বাচন করে ক্ষমতায় টিকে রাখবার জন্য ভারতের পররাষ্ট্র সচিব এসে এইখানে প্রকাশ্যে তদবির করতেন না। কারণ যেই কাজটা তার নিজের দেশের জন্য করবে না, সেই কাজটা যখন অন্য রাষ্ট্রের জন্য করে একটা খারাপ কাজ, সেটা বন্ধুত্বের লক্ষণ নয়। একটা দুর্বল সরকার ক্ষমতায় বসে তার স্বার্থ হাসিলের ব্যবস্থা করা। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশে রাষ্ট্র হিসেবে তার এই মুহূর্তে বন্ধু বিবর্জিত। আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো দেশের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক। আর একটা রেসপন্স রিপোর্ট করে আমার কথা এখানে শেষ করব, যে জঙ্গিবাদ বলে যে কথাটা সবচাইতে বেশি আলাপ করে সেটা ওনার পার্টি জাসদ। আচ্ছা, কোন জাসদ? এটা আগামীকাল নির্বাচন কমিশনে হয়তো শুনানি, নির্বাচন কমিশন শুনানির পরও কিছু হবে না, কারণ নির্বাচন কমিশনের এখতিয়ার না ওটা। আচ্ছা, যেহেতু আপনারা নির্বাচন কমিশনের মশালার প্রতীক বরাদ্দের ব্যাপারটা, ওই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কতগুলি প্রতীকও তো প্রতীক হয়ে ওঠে। নৌকা আওয়ামী লীগের প্রতীক, এইটা আরেকজনকে যদি দিয়ে দেয় তাহলে ওইটাই আওয়ামী লীগ হয়ে যায়। তো সেইটা আমরা বুঝবো। তবে আমার অনুমান, আমার এই অনুমান ভুল হোক এটা আমি চাই, কিন্তু আমার অনুমান নির্বাচন কমিশন এই ব্যাপারও খেয়াল রাখবে। নির্বাচন কমিশনের এতদিনকার কার্যকলাপ আমরা যা লক্ষ্য করেছি, যে এই দুই গ্রুপের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে বেশি ঘনিষ্ঠ কারা, তারাই মশাল পাবে। আমার এটা অনুমান। এই অনুমান ভুল হলে আমি খুশি হব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা তো নাই, এটা আমি বলবো না, কিন্তু জঙ্গিবাদের উত্থান রহিত করবার জন্য যা যা করা দরকার তার একটাও না করে যা যা করছেন এই সরকার এবং তার সরকারের দোসররা, সেইটা উত্থানের পথ প্রশস্ত করছেন। এই যে করছেন, এবং তারা যদি মনে করেন আপনারা যে এটা বাংলাদেশের মানুষ বোঝে না, আপনাদের হবে এটা সর্বশেষ ভুল। বাংলাদেশ এখনো পর্যন্ত রাজনৈতিক চেতনার মান সাধারণভাবে কমেছে, কারণ আওয়ামী লীগ, বিএনপি, মিলিটারি সবাই মিলে বাংলাদেশের সমাজকে বিরাজনীতিকরণের সমস্ত প্রচেষ্টা করে। কারণ তাহলেই যাচ্ছে তাই হবে রাষ্ট্র পরিচালনা করবার সুযোগ তৈরি হয়, এক ধরনের জবাবদিহিতাহীনতার সংস্কৃতি তৈরি হয়। তারপরেও যেই দেশ একটা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়, সে এত সহজে বাংলাদেশের মানুষ তার মালিকানা
ছাড়বে বলে আমি মনে করি। এক লাইনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যেটি বিএনপির সিদ্ধান্ত, সর্বশেষ যে তারা নির্বাচনে থাকছেন, কোনো মন্তব্য এটা করবেন? তারা কেন থাকছেন আমি বুঝি না। তবে এটাতে একটা উপকার আওয়ামী লীগের হবে, সেটা হচ্ছে বিএনপির লোকেরাও যদি ওইখানে প্রতিদ্বন্দ্বিতায় যে কোনো ভাবে কোনো কিছু কিছু জায়গায় না থাকতো, তাহলে আওয়ামী লীগ এবং এই যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা যে পরিমাণ খুনোখুনির মধ্যে যাচ্ছে, ওই পদগুলির মধ্যে যাবার জন্য খুনোখুনি আরো বেড়ে যেত। কারণ ব্যাপারটা দাঁড়িয়েছে এইরকম, রাজনৈতিকভাবে কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রগতভাবে ব্যবস্থা হয়েছে যে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। এই লুটে পুটে খাবার জন্যে সরকারের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের কাছাকাছি যে থাকতে হয়, সেটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যাদের সংসদ পরিচিত রাষ্ট্রদর্শের প্যারালাল প্রতিষ্ঠান এগুলো, সেগুলো দখল করবার জন্য যে রক্তাক্ত ব্যবস্থা তৈরি করেছে, যেটা একসময় বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছিল। এটা এরশাদ সরকারের পতনের পর অন্তত এই যে নির্বাচন ব্যবস্থার মধ্যে আস্তে 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 যে উন্নততর হওয়া শুরু হয়েছিল, সেইটা এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকারের দোসর বাদল ভাইরা আবার একটা ভয়াবহ জায়গায় পৌঁছে দিয়েছে, একটু অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এলোমেলো করে দিয়ে অর্থনৈতিকভাবে লুটে ফলে বাংলাদেশের মানুষের যদি স্বাধীনতার চেতনার পক্ষে কাজ করতে হয়, এই রাজনীতি, এই অর্থনীতি, এই সংস্কৃতি লড়াই করতে হবে। 1 মিনিট সর্বোচ্চ আপনার জন্য কিছু বলবেন? মানে 1 মিনিটে আমি তো অনেক মন্তব্য করেছি, মন্তব্য করা কঠিন। আমি তো বলছি যে মানে আমি আপনার মাধ্যমে জনগণের কাছে কোনো রোজি পিকচার যে আমি আঁকবো, সে রোজি পিকচার আঁকার কোনো সৎসাহস আমার নেই। এবং সেখানে আমি জাস্ট এটা বলে শেষ করতে চাই, যিনি সরকার প্রধান, তার এখনো যে যত সমালোচনাই করুক একটা প্রচন্ড জনপ্রিয়তা আছে, এবং সেই জনপ্রিয়তাটুক শুধুমাত্র ডেভেলপমেন্টে খরচ না করে রাজনৈতিক বিনির্মাণ এবং রাজনৈতিক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যদি ভূমিকা রাখতে পারেন, সেটা ইতিহাসের কাছে একটা বড় ভূমিকা হিসেবে চিহ্নিত হবে। আচ্ছা, আমি কি আধা মিনিট একটা সুযোগ পেতে পারি? মনে একটা কথা বলেছিলেন, আমার ব্যক্তিগত প্রসঙ্গে এসেছিল, একটু বিব্রত বোধ করছি, সেটা একটু বলে দিই। উনি বলছেন যে তখন যে সামরিক শাসকদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, আমার এবং আমার সহকর্মীদের, যে রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং ঝুঁকি নিয়ে তাদের মাল মশলা না ছাপানো, সেইটার জন্য বলেছেন যে প্রশংসা কেউ করেনি। প্রশংসা আমরা চাই না, এটা আমাদের সাধারণ কাজ। আমি মনে করি যে কোনো গণতন্ত্রপরায়ণ সাংবাদিকতার দায়িত্ব। এটা একটা কথা বলতে চাই, ভিক্ষা চাই না, কুত্তা সামলা। আমাদের কোনো প্রশংসা করতে হবে না। ওই তখন যেটা কাজ মনে করেছিলাম, আপনার শাসকদের ব্যাপারে ক্রিটিক্যাল থাকা, এইটা আমরা কাজ মনে করি, কোনো পুরস্কার ছাড়া কাজটা করবার সুযোগটা থাকলেই আমরা যথেষ্ট খুশি। একটু বলি, 1 মিনিট মানে 1 মিনিট সময় নেই আমার হাতে, জাস্ট 30 সেকেন্ডস। মানে আমি কথাটা এই জন্য বলেছি, মামলা তো একটা দিলেও হয়, 84টা মামলা আমরা দিয়েছি। সেখানে যেমন আতিশয্য দেখিয়েছি, ঠিক আমি বলতে চেয়েছি এটা যিনি প্রতিবাদ করেছেন তার ব্যাপারও 84টা মামলা না হলেও 84টা প্রশংসা করা, ওইটাই আমাদের বিরুদ্ধে আক্রমণ না হলে আমরা খুশি, আমাদের কাজটা করতে দিন। অনেক ধন্যবাদ নুরুল কবির এবং মিস্টার মনিউদ্দিন খান বাদল। দর্শক, পুরো আলোচনা জুড়ে যেটি বেরিয়ে এসছে সেটি হচ্ছে যে রাজনীতিকে দেশে গৌণ করে ফেলবার একটা চেষ্টা সরকারের দিক থেকে আছে, এবং প্রায় সকল রাজনৈতিক দলই ওই ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এবং রাজনীতি দেশে না থাকলে যে অপরাজনীতি তার জায়গা করে নেয় সেটি মোটামুটিভাবে দৃশ্যমান, এবং এটির ভয়াবহতা আমার দুদিক থেকে আলোচনার মধ্যে এসছে। অনেকে এই রাজনীতি বা গণতন্ত্রের বিকল্প হিসেবে দেশে একটা উন্নয়ন কর্মকাণ্ড দেখাবার চেষ্টা করছেন, অপ্রতিরোধ্য গতিতে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে বলে বলা হচ্ছে, সেটিও আমার অতিথিদের বক্তব্য এরকম যে বিশেষ করে নুরুল কবির বলেছেন যে এই উন্নয়ন সাধারণ মানুষের জীবন মানকে স্পর্শ করছে না, যদিও মনিউদ্দিন খান বাদল এই জায়গায় খুব একটা একমত নন। তবে এই উন্নয়ন দিয়ে যে চলবে না সে কথাও তিনি বলেছেন, এবং রাজনীতিকে সাইডলাইনে রেখে এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড যে সাস্টেইনেবল হবে না বা বজায়যোগ্য বা টেকসই হবে না, সেটি তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।